আমার ননদ আর আমার শাশুড়ির জন্য আমি আমার পেটের বাচ্চাটাকে আর বাঁচাতে পারিনি। আমার ননদ বাড়িতে ঢুকেই আমার শাশুড়ির কানে বিষ ঢেলে দেয়, বলে মা তোমার একমাত্র ছেলের সন্তান যদি কোনো মেয়ে সন্তান হয় তাহলে কিন্তু তোমার সমাজের কাছে আর নাক থাকবে না। আর সেই থেকেই শুরু হয় আমার শাশুড়ির ঝাড়ফুঁক করা, কবিরাজের থেকে পানি পরে এনে খাওয়ানো, এটা করা ওটা করা, সেই নানির কাছে নিয়ে যাওয়া, তেল পড়া, পানি পড়া, চুন পড়া, আরো কত কি। তারা যে আমার সাথে এই সমস্ত কত কিছুই করেছে শুধু যেন আমার পেট থেকে একটা ছেলে সন্তান বের হয় এর জন্য। ভেবেছিলাম আমার স্বামী হয়তো বা এই সমস্ত কথা শুনে রেগে যাবে, কিন্তু না, তারও একই মত, তারও ইচ্ছা যেন আমার ছেলে সন্তান হয়। এমন করতে করতে 5 মাস কেটে যায়। 5 মাসের সময় যখন আমি আলট্রা করে জানতে পারি আমার মেয়ে সন্তান হবে, তখন আমার শাশুড়ি ও আমার স্বামীর মুখের দিকে তাকানো যাচ্ছিল না। এরপরে আমার শাশুড়ি আমাকে কোত্থেকে যিনি পানি পড়া এনে দিল আর বলল এইটা খাও, হয়তো বা আলট্রাতে ভুল ধরা পড়ছে, তোমার ছেলে সন্তানই হবে। তাদের কথা মতো আমি সেই দিন পানি পড়া খাই। খাওয়ার পর দিন থেকে আমার পেটের ব্যথায় অসহ্য যন্ত্রণায় আমি কাতর হয়ে যাই। কাঁদতে কাঁদতে আমি অসুস্থ হয়ে যাই, কিন্তু কেউ আমাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল না। যখন আমি অজ্ঞান হয়ে যাই তখন আমাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে যাওয়ার পর জানতে পারি আমার গর্ভের সন্তানটা আর নেই, সে মারা গেছে। জানি না আমার শাশুড়ি সেই দিন আমাকে পানি পড়ার নাম করে কি খাইয়েছিল। যতবার বলেছে আমার স্বামীকে এইসব বিষয়ে ততবারই আমার স্বামী এড়িয়ে গেছে আর আমাকে বলছে তোমাকে সেরকম কিছুই খাওয়ানো হয়নি, শুধুমাত্র তোমার শরীর সুস্থতার জন্য ভালো পানি পড়া খাওয়ানো হয়েছে। আমাদের মসজিদের ইমামের কাছ থেকেই তো পানি পড়া এনেছে, উনি নিশ্চয়ই তোমাকে খারাপ পানি দিবে না। সেই থেকে শুরু হয় আমাদের মধ্যেকার আবারও ঝামেলা, টুকিটাকি বিষয় নিয়ে আমার সাথে ঝামেলা করা, কথায় কথায় আমাকে অবহেলা করা। এর মধ্যে আমার ঘাড়ে আবার আরেকটা ঝামেলা বাঁধিয়ে দেয়, আমি যেন আমার বাবাকে বলে তাকে 5 লক্ষ টাকা এনে দিই, সে নাকি ব্যবসা করবে। কিন্তু এই বিষয়ে আমি রাজি হচ্ছিলাম না, কারণ আমি ততক্ষণে বুঝে গিয়েছিলাম যে এই সংসারটা আমার আর করা হবে না। যেখানে কিনা বউয়ের কোনো গ্রহণযোগ্যতা নেই, বউয়ের পেটে মেয়ে হওয়ার কারণে সেই মেয়েটাকেও মেরে ফেলা হয়। তারই জন্ম দেওয়া সন্তান যদি ছেলে সন্তান না হয় সেইখানে কোনো দাম থাকে না। আমি বুঝে গিয়েছিলাম অন্তত এই সংসারে আমার সংসারটা করা হবে না। তাই আমি আমার স্বামীর কথায় কিছুতেই রাজি হচ্ছিলাম না। আমি আমার বাবাকে একবারও বলিনি যে তোমাদের জামাই 5 লক্ষ টাকা চায়। হ্যাঁ, আমি যদি আমার বাবাকে বলতাম তাহলে হয়তো বা সে তার শরীরের রক্ত বিক্রি করে হলেও তার মেয়ের জামাইকে 5 লক্ষ টাকার জোগাড় করে দিত, কিন্তু আমি চাইনি আমার বাবার পরিশ্রমের টাকা কোনো অমানুষের হাতে দিতে। এরপর হসপিটাল থেকে বাড়িতে আসার পর তারা আবারও আমার ঘাড়ের উপর সমস্ত কাজের চাপ চাপিয়ে দেয়। অসুস্থ শরীর নিয়ে কাজ করতে 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 অনেক ক্লান্ত হয়ে পড়ি, তাও একটাবার কেউ এসে জিজ্ঞাসা করে না তাসলিমা তোমার শরীর এখন কেমন আছে। সেই অবস্থাতে আমার রান্না খারাপ হওয়ার কারণে আমার শাশুড়ি মা আমার গায়ে পর্যন্ত হাত তুলে ফেলে। আমার স্বামী তখন টেবিলে বসেই খাবার খাচ্ছিল, সে একটা বারো রান্নাঘরে গিয়ে দেখার প্রয়োজন মনে করেনি যে আমার বউয়ের সাথে কি হলো। এরপর আমার স্বামীকে যখন আমি ঘরে যেয়ে বললাম তোমার মা আজকে আমার গায়ে হাত তুলেছে, তখন সে আমাকে বলে আজ যদি আমার মায়ের জায়গায় তোমার মা তোমার গায়ে হাত তুলতো তাহলে কি তুমি আমাকে কখনোই বিচার দিতে? আজকে তোমাকে পরের মা মানে আমার মা তোমাকে মেরেছে বলে তুমি আমার সামনে কুটনামি করছো আমার মায়ের নামে। আমি পুরাই অবাক হয়ে গেলাম। যখন আমার সন্তান পেটে ছিল তখন ভেবেছিল আমার ছেলে সন্তান হবে। সেই সময়টাতে এই মানুষটা আমাকে কতই না কেয়ার করেছে, আর সেই মানুষটা আজ আবারও বদলে গেল। এরপর আমি ডিসিশন নিলাম আর না, এই অবস্থায় আমি আর টিকতে পারবো না। আমি অসুস্থ অবস্থায় আমার বাবাকে ফোন দিলাম। আমি আমার বাবাকে ফোন দিয়ে তার মেয়ের যে শ্বশুর বাড়িতে যেই অবস্থান সেই অবস্থানের কথাটা জানালাম। আমার ফোন পাওয়ার পর আমার বাবা সঙ্গে সঙ্গে আমাকে নিতে চলে এসেছে। আমাদের বাড়িতে আসার পর আমার বাবা আমার স্বামীকে শুধু একটা কথাই বলেছে, যে মেয়েটাকে দিয়েছিলাম তোমাদের হাতে সুখের জন্য, আমার মেয়ের যে এই অবস্থান এইগুলো যদি আমি কিঞ্চিত পরিমাণ একবার জানতে পারতাম, আমার বোকা মেয়েটা যদি আমাকে একবার বলতো তাহলে আমি আমার মেয়েটাকে কিছুতেই এই বাড়িতে রাখতাম না আর তার সন্তানটাকেও হারাতে হতো না। মেয়েকে পালতে পারলে মেয়ের সন্তানকেও পালতে পারতাম। আর আমার বাবা আমার শাশুড়ি মাকে বলল আপনি তো আপনার মেয়েকে অনেক ভালোবাসেন, যেটা দেখে আমি ভেবেছিলাম হয়তো বা আমার মেয়েকেও আপনি ভালো রাখবেন, কারণ যেই মা নিজের মেয়ের কদর বুঝে সেই মা অন্যের মেয়েরও কদর বুঝবে, এইটা আমি ভেবেছিলাম। কিন্তু আফসোস শাশুড়িরা কখনোই মা হয় না, সেটা আপনি আবারও প্রমাণ করে দিলেন। আমার শাশুড়ি তখন পেঁচার মতো মুখ বানিয়ে বসেছিলেন, মানে আমার বাবার একটা কথারও উত্তর দিবে না সে। লাস্ট পর্যায়ে আমার বাবাকে একটা কথাই বলল আপনার মেয়ে একটা অপয়া, যেদিন থেকে আমার ঘরে ঢুকেছে সেই দিন থেকে আমার ঘরের লক্ষ্মী উড়ে গেছে, নিয়ে যান আপনি আপনার মেয়েকে। এরপর বাবার বাড়িতে চলে আসি। আমার স্বামী একটা বারের জন্য আমার দিকে তাকিয়েও দেখেনি। বাবার বাড়িতে আসার 3 থেকে 4 মাস পর জানতে পারি আমি আসার পরের দিনই নাকি আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে রেখেছিলেন। তার কিছুদিন পর জানতে পারি আমার স্বামীর সেই মামাতো বোনের সাথে বিয়ে হয়ে গেছে তার। শুনেছি তার ঘরেও নাকি একটা মেয়ে হয়েছে। কই এই মেয়েটাকে তো মারতে পারলো না, কিন্তু
আমার সন্তানটাকে তো ঠিকই মেরে ফেললো। কথায় আছে না, যে যারে নিন্দে সে তারে বিন্ধে। আমার সাথে এই অবহেলা করে বা অত্যাচার করে সে পার পেয়ে গেছে, কিন্তু তার আপন ভাইয়ের মেয়ের সাথে এই কাজটা সে কখনোই করতে পারে না। শুনেছি আমার শাশুড়ি নাকি ইদানিং তার মেয়ের বাড়িতে যেয়ে আছে, কারণ ভাইয়ের মেয়ের সাথে নাকি বনে না। আমাকে তো মেরে যাই ইচ্ছা তাই বলেই পার করে গেছে, কিন্তু নিজের ভাইয়ের মেয়ের সাথে কি এইগুলো করতে পারে? কখনোই পারে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। নিজে একটা ছোট্ট বিজনেস করছি, যেটা থেকে মাস শেষে ভালোই প্রফিট হয়। আমার আর অন্য কোনো পুরুষের প্রয়োজন পড়বে না। মেয়ে হয়ে জন্ম নিয়েছি তো তাই নিজে কিছু করার চেষ্টা করছি, কারণ মেয়েদের এখন অনেক অবহেলা করা হয়। বেশি না, আর কিছুদিন আগে থেকে যদি এই বুঝটা আমার ভিতরে থাকতো তাহলে আমার সন্তানটাকে আর হারাতে হতো না। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আসলেই এমনও কিছু শাশুড়ি আছে যাদের কারণে ছেলেদের সুন্দর সাজানো গোছানো সংসারটাও নষ্ট হয়ে যায়। আমার সংসারটা সুখেরই ছিল, কিন্তু আমার শাশুড়ির সহ্য হলো না। আমি নাকি তার ঘরের অলক্ষ্মী ছিলাম, কিন্তু দেখেন তার ঘরের লক্ষ্মী এসে তাকেই বের করে দিল।